খুলনা যশোরের রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলের ৫টি ইজারায় চালু হলেও ভাগ্য ফেরেনি শ্রমিকের, কাজ পাননি অনেকে। নতুন শিল্প না হওয়ায় কর্মসংস্থান সংকট। চাহিদা মতো সার না পাওয়ার অভিযোগ কৃষকের। যশোরে ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে তৈরি হয়েছে সংকট, দাবি ব্যবসায়ীদের। পর্যাপ্ত মজুত বলছে কৃষি বিভাগ। সংকটের মধ্যে সক্ষমতার জানান দিচ্ছে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। গ্রিডে দৈনিক যুক্ত হচ্ছে ১২০০ মেগাওয়াট। চাহিদা অনুযায়ী ব্যবস্থাপনায় সাফল্য। খসে পড়ছে পলেস্তারা, দেয়াল পিলারে ফাটল, ঝুঁকি নিয়ে চলছে খুলনার দুটি মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম। শিগগিরই নতুন ভবন নির্মাণের আশ্বাস। এবং ১.৫ বছর ধরে তলিয়ে কুষ্টিয়ার ৩,৫০০ হেক্টর ফসলি জমি পানি নিষ্কাশন না হওয়ায় বেশিরভাগই পরিত্যক্ত, ক্ষতিগ্রস্ত কৃষক। আমন্ত্রণ জানাচ্ছি সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি মনির হোসেন। ৬ বছর আগে বন্ধ হওয়া খুলনা যশোরের ৯ রাষ্ট্রায়ত্ত পাটকলের ৫টি বেসরকারি ইজারায় চালু হলেও ভাগ্য ফেরেনি শ্রমিকদের। একসময় খালিশপুর শিল্পাঞ্চলে ২৫-৩০ হাজার স্থায়ী অস্থায়ী শ্রমিক কাজ করলেও এখন ৫,০০০-এর মতো। ইজারার পরও অধিকাংশ অভিজ্ঞ শ্রমিক পাননি কাজ। নতুন শিল্প না হওয়ায় বাড়ছে তরুণদের কর্মসংস্থান সংকটও। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। একসময় দিনরাত চলত উৎপাদন, হাজারো শ্রমিকের পদচারণায় মুখর থাকত খালিশপুর শিল্পাঞ্চল। এখন সেই দৃশ্য অনেকটাই অতীত। ধারাবাহিক লোকসানের কারণ দেখিয়ে ২০২০ সালে খুলনা যশোরের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয় তৎকালীন সরকার। বেকার হয়ে পড়েন স্থায়ী অস্থায়ী ৩০,০০০ শ্রমিক। ৩ মাসের মধ্যে মিল চালুর কথা থাকলেও পেরিয়ে গেছে ৬ বছর। পরে ৪টি মিল ইজারায় চালু হলেও উৎপাদন সীমিত। ইজারায় চালু হওয়া দৌলতপুর জুট মিলও চলতি বছরের ফেব্রুয়ারিতে লে অফ হয়েছে। সব মিলিয়ে কর্মসংস্থান হয়েছে মাত্র ৫,০০০-এর মতো। অভিযোগ, ইজারার শর্তে আধুনিকায়ন ও অভিজ্ঞ শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও অধিকাংশই কাজে ফিরতে পারেননি। ১৫,০০০ লোক এখানে কর্মসংস্থান হবে, কিন্তু আপনি খুঁজেটা দেখেন গা ৫০০ লোক কর্মসংস্থান হবে নাকি? যে টেন্ডার নিয়েছে সে বানাচ্ছে পোলট্রি খামার, সে বানাচ্ছে হাঁস মুরগি পালার খামার, কিন্তু সেই জায়গা লোক কর্মস্থান পাবে মাত্র ২০০-৩০০ লোকের কর্মস্থান হবে, কিন্তু সেই লোকগুলো আনতেছে বাইরের থেকে। আমরা আশা আছি পাটকলগুলো চালু হলে আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে আবার পুনরায় পূর্বের জীবন আমরা ধারণ করব। একটা মিলে ধরেন শ্রমিক কাজ করতে পারবে ৩,০০০, কিন্তু ইজারা নিয়ে সেই মিলে দেখা যায় যে ৩০০ শ্রমিকও কাজ করছে না। শুধু পুরনো শিল্পের কর্মসংস্থানই কমেনি, গত এক দশকে খুলনা অঞ্চলে গড়ে ওঠেনি শ্রমঘন কোনো শিল্প প্রতিষ্ঠানও। ফলে প্রতি বছর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বের হওয়া হাজারো তরুণের জন্য স্থায়ীভাবে তৈরি হচ্ছে না পর্যাপ্ত কর্মসংস্থান। মনে করেন এক জায়গায় ১০ জন চাকরি অ্যাপ্লাই নিবে, আমাদের ১,০০০ প্লাস আছে, অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমরা অনেক চাকরি বাকরি খুঁজেও পাচ্ছি না। অনেক সময় হচ্ছে গিয়ে আমাদের অন্য কাজ কাম ইজি বাইক চালাইতে হচ্ছে। দক্ষিণাঞ্চলের অর্থনীতি সচল করতে হলে পুরনো মিল সচল করার পাশাপাশি নতুন বিনিয়োগ সৃষ্টি করতে হবে। জ্বালানি ও গ্যাস সংকট সহ বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করে পুরনো শিল্প আধুনিকায়নের পাশাপাশি নতুন শিল্প গড়ে তোলার তাগিদ অর্থনীতিবিদদের। গ্যাসের সরবরাহটা নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি এই সরকারের যে ব্যবসা পরিচালনা করার জন্য অন্য যে সুযোগ সুবিধা এর মধ্যে খুলনাতে থাকাটা বাঞ্ছনীয়। ইজারায় চালু হওয়া মিলগুলোর মধ্যে রয়েছে জেজেআই জুট মিল, ইস্টার্ন জুট মিল, কার্পেটিং জুট মিল ও দৌলতপুর জুট মিল। পাটকলের সাইরেন থেমেছে, কমেছে শ্রমিকের সংখ্যা, তবে থামেনি নতুন কর্মসংস্থানের অপেক্ষা। শিল্পনগরী খুলনার পরিচয় ধরে রাখতে বন্ধ শিল্পের জায়গায় শুধু গেট খুললেই হবে না, খুলতে হবে নতুন কর্মসংস্থানের দরজাও। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনার পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরতি খুদা। সরাসরি চলে যাচ্ছে রুবেলের কাছে।
খুলনা অঞ্চলের কর্মসংস্থানের নানা সংকট আর সীমাবদ্ধতা নিয়ে আমরা প্রতিবেদনটি দেখছিলাম। এখানে আসলে কি করণীয় রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন সম্মিলিত পাটকল রক্ষা সম্মিলিত পরিষদের সভাপতি অ্যাডভোকেট কুদরত খোদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। খুলনার কর্মসংস্থানের সংকট, এটি আসলে এই প্রসঙ্গ আসলে শুরুতেই আসলে চলে আসে খুলনার পাটকল। একসময় শিল্পনগর হিসেবে পরিচিত পাটকল সহ অন্যান্য মিল কারখানাও কিন্তু ধাপে ধাপে বন্ধ হয়েছে। এখানে আসলে কর্মসংস্থানের সংকটটা আরও বেশি ঘনীভূত হয়েছে। কি মনে হয়, পাটকলগুলো আবার ইজারায় চালু হলেও খুব বেশি কর্মসংস্থান আসলে হচ্ছে না, আপনারা এটাকে কীভাবে দেখছেন? প্রথমেই বলি যে বাংলাদেশে খুলনাই একমাত্র শহর যে শহরের জনসংখ্যা ক্রমান্বয়ে কমে আসছে। এর কারণ হচ্ছে যে খুলনা যে শিল্প কারখানাগুলো আছে, পাটকল, হার্ডবোর্ড মিল, নিউজ প্রিন্ট মিল, দাদা ম্যাচ ফ্যাক্টরি, প্রত্যেকটা বন্ধ। এবং এই বন্ধের কারণে এখানে যে শ্রমিকরা কাজ করতো, একসময় খুলনা গর্ব করে বলতো যে বিভিন্ন জেলার মানুষ খুলনা আসতো তাদের কর্মসংস্থানের জন্য। এখন খুলনা থেকে মানুষ চলে যাচ্ছে বিভিন্ন জেলায় তার গ্রামের বাড়িতে, যে কারণে খুলনার এই দুরবস্থা। তার মধ্যেই আপনি যেটা বললেন যে পাটকল, এই পাটকল 2020 সালে বন্ধ করে দেওয়া হয়েছে এবং খুলনায় প্রায় 27,000 সরাসরি শ্রমিক কিন্তু এখানে কর্মহীন হয়েছে। এর আগে নিউজ প্রিন্ট থেকে হার্ডবোর্ড মিলে আরও শ্রমিক কর্মহীন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে খুলনায় কেন এই শিল্প কলকারখানা গড়ে উঠছে না এবং কেন। একটু যদি প্রসঙ্গটা আমরা এভাবে বলি যে পাটকল বন্ধ হওয়ার পরে কিন্তু এগুলো ইজারার মাধ্যমে চালু হয়েছে, কোনোটা হয়েছে, সেখানে তো শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে, তবে এই সংকট কাটছে না কেন? সংকট কাটবে না আপাতত দৃষ্টিতে, যদিও সরকার বলছে যে শ্রমিকদের কর্মসংস্থান হবে, কিন্তু আমরা দীর্ঘদিন যারা পাটকলের সাথে জড়িত কিংবা শ্রমিকদের সুখ দুঃখ নিয়ে আমরা তাদের সাথে কথা বলি, বাস্তবতা হচ্ছে যে আপনারা জানেন খালিশপুর জুট মিল চিটাগংয়ের একটি কোম্পানিকে দেওয়া হয়েছিল, তারা কিন্তু চালাতে পারেনি। তারপরে এই যে আমাদের ক্রিসেন্ট জুট মিল কিংবা আমাদের অন্য অন্য প্লাটিনাম জুট মিল, ক্রিসেন্ট জুট মিল সম্প্রতি যেটা দেওয়া হয়েছে আমরা যতটুকু জানি হ্যামকো কাছে। তা একটা পাটকল চালাতে গেলে যে দক্ষতা দরকার, তার অভিজ্ঞতা দরকার। অনভিজ্ঞ অবস্থায় এত বড় একটা মিল নিয়ে তাদের দ্বারা চালানো সম্ভব না, এটাই বাস্তবসম্মত। তাহলে বাংলাদেশের যে গর্ব এবং আন্তর্জাতিকভাবে যে পাটকল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবেশসম্মত। সরকারিভাবে তো পাটকল আর্থিকভাবে লোকসান হচ্ছে, তাহলে আসলে বিকল্প কী করণীয় রাখছে? বিকল্প হচ্ছে সরকার এই যে পাটকলগুলো বন্ধ করা হয়েছে, এটা কিন্তু শ্রমিকদের কারণ না, সরকারের দুর্বলতা, সরকারের দুর্নীতি, তাদের লাল ফিতার দৌরত্ব, সময় মতন পাট না কেনা, যখন প্রাইভেট সেক্টরে পাট কিনতেছে তখন বিজেএমসি পাট কিনতে বলতেছে। এই নানান কারণে এই মিলগুলো কিন্তু বন্ধ হচ্ছে। কিন্তু এখন যে সরকার নূতন পরিকল্পনা নিয়েছে, এখানে হয়তো শ্রমিকদের তাৎক্ষণিক কিছু কাজ হবে, কিন্তু এই শ্রমিকদের চাকরির কিন্তু নিরাপত্তা নাই। কেন প্রাইভেট সেক্টর, আপনারা জানেন কয়েকদিন আগে একটা পত্রিকায় একটা দেখলাম যে একজন শ্রমিক বাড়িতে গেছে, ফিরে আসে দেখে তার চাকরি নাই গার্মেন্টসের, কেননা তাদের অর্ডার নাই, তাদের রপ্তানি নাই। আজকের প্রাইভেট সেক্টরের পাটকলগুলো একই অবস্থা হবে কিংবা অন্য অন্য সেক্টরে একই অবস্থা হবে, চাকরির নিশ্চয়তাহীন এদের চাকরি হবে। পাটকলগুলো আসলে অনেক পুরনো, কিন্তু একই সঙ্গে পদ্মা সেতু হওয়ার পর এখানে যোগাযোগ ব্যবস্থা বাড়ার পরে এখানে নতুন শিল্প কলকারখানার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই জায়গায় খুলনা আসলে পিছিয়ে রয়েছে কেন? এর অন্যতম একটি কারণ, যখন পদ্মা ব্রিজ হলো তখন খুলনার মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে পদ্মা ব্রিজ এবং গ্যাস, খুলনা যেটা সবচেয়ে বড় চাহিদা খুলনায় কিন্তু গ্যাস, খুলনা কিন্তু গ্যাস নাই। ফার্নেস অয়েল দিয়ে উৎপাদিত দ্রব্যের যে কস্ট এবং গ্যাসের মাধ্যমে উৎপাদিত কস্ট, এটা তুলনামূলক অনেক ব্যতিক্রম এবং এর মধ্যে পার্থক্য আছে, খরচ বেশি। সুতরাং গ্যাস ছাড়া অন্য অন্য উপায় উৎপাদন কস্টের সাথে বাজার মূল্যের সাথে খুলনা পারবে না, যে কারণে খুলনার একমাত্র চাহিদা খুলনায় গ্যাস আসতে হবে। কেন বৈষম্য নীতি দিয়ে কিন্তু বাংলাদেশ চলতে পারে না। সংবিধানের বলাই আছে যে প্রত্যেকটা জেলায় সম উন্নয়ন নিশ্চিত করতে হবে। তো খুলনার মতন একটি শিল্প এলাকায় যদি গ্যাস না থাকে, খুলনার অবকাঠামো যদি তৈরি না হয়, খুলনা যদি বাইরে থেকে মানুষ আসবে, দেখেন আপনার খুলনা একটা গ্যাস পাওয়ার ক্ষেত্রে আসলে আমরা কি করছি, আমরা দাবি দেওয়ার ক্ষেত্রে কি করতে পারি? আমরা দাবি দেওয়া করছি। সম্প্রতি ভোলায় যে গ্যাসটি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন হচ্ছে, সেখানে আমরা বলেছি এটা ঢাকায় না পাঠিয়ে এটা খুলনায় পাঠানো হোক। এখন এইটা কিন্তু সরকারের
দৃষ্টিভঙ্গি ব্যাপার। সরকার এটা কত গুরুত্বের সাথে দেখতেছে। খুলনার কিন্তু একটি জনগণের আক্ষেপ আছে স্বাধীনতার পরের থেকেই কোনো আন্দোলন ছাড়া, কোনো প্রতিবাদ ছাড়া খুলনা কিছুই পায় না। এটা হলো বাস্তবসম্মত। বর্তমান সরকারের কাছে ওটাই আমরা আশা করব যে খুলনার প্রতি সদয় থাকবেন। খুলনার উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে যেটা আমরা শুনছিলাম যে খুলনা অঞ্চলে গ্যাস সংকট কিন্তু আসলে সবচেয়ে বড় কারণ নতুন বিনিয়োগ না হওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে নাগরিক নেতা সহ সংশ্লিষ্ট সকলেই দাবি করছেন যে গ্যাস সরবরাহ করে খুলনার নতুন শিল্প বিনিয়োগের দাবি তারা তুলছেন। তাহলে হয়তো এখানে আসলে যে শিল্প নগরীর যে পুরনো তকমা সেটি আসলে খুলনা ফিরে পাবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে কর্মসংস্থান নিয়ে আলোচনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে। যশোরে চাহিদা মতো সার না পাওয়ার অভিযোগ কৃষকের। ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে তৈরি হয়েছে সংকট, দাবি ব্যবসায়ীদের। তবে পর্যাপ্ত মজুদ আছে বলছে কৃষি বিভাগ। জুয়েল মৃধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। চাহিদার তুলনায় কমেছে বরাদ্দের পরিমাণ, ফলে ভরা আমন মৌসুমে কৃষক পর্যায়ে দেখা দিয়েছে সার সংকট। নামমাত্র সার পেলেও তা কিনতে হচ্ছে বাড়তি দামে। যশোর জেলায় ইউরিয়া সারের বার্ষিক চাহিদা ৮৭,৩৫০ মেট্রিক টন, টিএসপি ৩৬,১৫০ মেট্রিক টন, ডিএপি ৩৯,৬৬০ মেট্রিক টন ও এমওপি সারের চাহিদা ৩০,২৫০ মেট্রিক টন। কৃষকদের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতাদের দোকান ঘুরেও চাহিদা মতো মিলছে না ইউরিয়া, টিএসপি ও ডিএপি সার। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকার পাশাপাশি খুচরা ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে সার উত্তোলন কমিয়েছেন তারা, যার সরাসরি প্রভাব পড়েছে মাঠ পর্যায়ে। যদি এত বেশি দরকার হয় তো বাজার থেকে কিনে দাম দিয়ে কিনে আছে কেন মারোগে, 4 মণ মারোগে, সে তোমার ব্যাপার। তারপরে আবার যাই হোক হাত পায়ে ধরে 1 বস্তা টিএসপি নিয়ে আইছি। সার পাচ্ছি না, আজ 7 দিন ধরে ঘুরে ঘুরে, তাও কালকে 1 বস্তা সার দিতে চাইছে। আমি বললাম আমার 2 বস্তা লাগবে, হবে না। টিএসপি লাগবে ধরেন আপনার 150 বস্তা, 200 বস্তা, পাচ্ছি ধরেন 50 বস্তা। সামনে যে আমার ডিলারশিপ থাকবে কিনা এইটা আমি যে নিশ্চয়তা পাচ্ছি না। যারা যারা এইসব সঙ্গে সম্পৃক্ত আছে, তাদের প্রত্যেকের সঙ্গে বসতে হবে। এই একমাত্র সমাধান, সবাইকে নিয়ে বসতে হবে। তবে কৃষি বিভাগের দাবি, সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। মাঠ পর্যায়ে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে সেটা নিরসনের জন্য আমাদের কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটরিংয়ের কাজ করে যাচ্ছে। আমরা কৃষকদের বলবো যে আপনারা বিচলিত হবেন না, পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে চলতি অর্থ বছরে যশোরে চাহিদার তুলনায় ইউরিয়া সারের বরাদ্দ প্রায় 22%, টিএসপি 49% এবং এমওপি সারের বরাদ্দ 15% কম নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, যশোর। বিভাগীয় সময় আরও থাকছে। বাগেরহাটে 93 কিলোমিটার অরক্ষিত নদী তীর, সামান্য বৃষ্টিতে প্লাবিত হচ্ছে জনপদ। বছরে কোটি টাকার ক্ষতি, টেকসই বাঁধ নির্মাণের দাবি। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। সংকটের মধ্যেই সক্ষমতার জানান দিচ্ছে বাগেরহাটের রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হচ্ছে 1200 মেগাওয়াট। চাহিদা অনুযায়ী ব্যবস্থাপনায় সাফল্য বলছেন সংশ্লিষ্টরা। আলী আকবর টুটুরের পাঠানো তথ্য, আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। দেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকট, কম উৎপাদন আর লোডশেডিং সব মিলিয়ে চাপে জাতীয় গ্রিড। এমন পরিস্থিতিতে তুলনামূলক স্থিতিশীল উৎপাদন ধরে রেখেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। 1320 মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্র থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হচ্ছে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ, যা নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন ও সরবরাহ হচ্ছে। আমরা পরিবেশের কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া আসে না, আর আমরা এই মুহূর্তে গ্রিডের ডিমান্ড অনুযায়ী জেনারেশনে আছি এবং আমাদের প্ল্যান্ট এখন আমরা স্মুথলি রানিং করতেছি। দেশের প্রকৌশলীরাই তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের সক্ষমতা রাখছে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের এই কর্মকর্তা। বর্তমানে আমাদের বাংলাদেশি প্রকৌশলীদের দ্বারাই পরিচালিত হচ্ছে। এখানে ইন্ডিয়ান প্রকৌশলী যারা ছিলেন তারা আমাদের নবনিযুক্ত প্রকৌশলীদেরকে অত্যন্ত সুন্দরভাবে প্রশিক্ষণ প্রদান করেছেন এবং তারা দক্ষতা, আমাদের নিজস্ব প্রকৌশলীরা দক্ষতা অর্জন করেছেন এবং তারা এখন সক্ষম এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য। চাহিদা অনুযায়ী কয়লা আমদানি করতে পারা ও নিয়মিত ব্যবস্থাপনায় এমন সাফল্য বলছেন সংশ্লিষ্টরা। আগামী নভেম্বর পর্যন্ত কয়লার মজুদ রয়েছে বলেও জানান তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক। যেটা সমস্যা একটু আসছিল এটাই শেষ হয়ে গেছে। আমার জেনারেশন এরকম থাকবে, আমরা এটা জেনারেশন এপ্রিল মাস থেকে করছি
আমার কইলে এখন নভেম্বর পর্যন্ত কোনো সমস্যা নাই। সংশ্লিষ্টরা বলছেন, বড় এই কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ধরে রাখা গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর পাশাপাশি বাড়তি চাহিদা মোকাবিলাতেও সহায়তা করবে রামপাল। সময় সংবাদ, বাগেরহাট। খসে পড়ছে পলেস্তারা, দেয়াল ও পিলারে দেখা দিয়েছে ফাটল। ঝুঁকি নিয়ে চলছে খুলনার পায়োনিয়ার মাধ্যমিক বালিকা ও সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষা কার্যক্রম। তবে শিগগিরই নতুন ভবন নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। সোমবার দুপুরে খুলনার ঐতিহ্যবাহী পায়োনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে একটি অনুষ্ঠান চলছিল। এ সময় ছাদ থেকে বড় বড় খণ্ডে ভেঙে পড়ে পলেস্তরা। কিছুটা সামনেই বসেছিলেন কোমলমতি শিক্ষার্থীরা। এভাবেই বছরের পর বছর বড় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠানটি। একই চিত্র সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের। ভবনের বিভিন্ন অংশ থেকে ছাদের পলেস্তরা খসে পড়ছে। দেওয়াল ও পিলারে ফাটল দেখা দিয়েছে। দোতলার কয়েকটি শ্রেণীকক্ষের ছাদ ভেঙে রড বের হয়ে গেছে। ছাদ চুইয়ে প্রতিনিয়ত পানি পড়ে। ভোগান্তির পাশাপাশি জীবনের ঝুঁকিতে শিক্ষার্থীরা। এখানে অনেক দেয়াল ফেটে গেছে। আমরা আতঙ্কে থাকি যে কখন কি ভেঙে না আমাদের গায়ে পড়ে, কখন যে মাথার উপর ভেঙে পড়ে। এ নিয়ে ঝুঁকি নিয়ে থাকতে হয় সবসময়। আমাদের জন্য আরেকটা নতুন বিল্ডিং করা হোক, যাতে আমরা ওইখানে আমরা নিরিবিলি থাকতে পারি, সতর্কতার স্বরূপ থাকতে পারি। ক্লাস করতেছি, এর মধ্যে হঠাৎ করে আপনার ভাঙা যে কোনো একটা টুকরা পড়ার টেবিলে পড়ে বা মাথায় পড়ে। বিল্ডিং এর বিভিন্ন অংশে প্লাস্টার খসে খসে পড়তেছে, পানি চুয়ে পড়তেছে, রড বেরিয়ে গেছে। বিল্ডিং এর অবস্থা তো খুবই খারাপ, ধসে পড়ছে। আমাদের যাতে ভালো হয়, মানে আমাদের বিল্ডিংটা, সেটা আমরা সবাই চাই। এসব সমস্যার কথা স্বীকার করে বিভিন্ন দফতরে আবেদনের কথা জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ঝুঁকির মধ্য দিয়েই আসলে আমরা বিদ্যালয়ের কার্যক্রম করছি। আমি চাই অতি সত্বর যেন এই বিষয়ে ঊর্ধ্বতন যারা আছেন কর্তৃপক্ষ, তাদের সুদৃষ্টি কামনা করছি এবং বিষয়টি যেন দ্রুত সমাধান হয়। আর শিক্ষা প্রকৌশলী দপ্তর বলছে, সংকট নিরসনের লক্ষ্যে পায়োনিয়ার বালিকা বিদ্যালয়ের 6তলা ভবনের ভিতসহ 1তলা নির্মাণ ও ল্যাবরেটরি স্কুলের 6তলা ভবন নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পায়োনিয়ার স্কুলে আমাদের সয়েল টেস্ট হয়ে গেছে। ওখানে 6তলা ভিতের 1তলা ভবন এই মুহূর্তে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব মনে করতেছি। পাইলে আমরা ওখানে দৃশ্যমান কাজ করতে পারবো। নগরীর সাউথ সেন্ট্রাল রোডে অবস্থিত পায়োনিয়ার বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে 4 শতাধিক। আর তেলিগাতি কুয়েট রোডে অবস্থিত সরকারি ল্যাবরেটরি বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1200। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। বিভাগীয় সময় আরও থাকছে। মেহেরপুর কুষ্টিয়া সড়ক সম্প্রসারণে কাটা হয় দুপাশের গাছ। চারা রোপণের টেন্ডার হলেও নেই বাস্তবায়ন। পুনরায় ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে। 1.5 বছর ধরে জলাবদ্ধ কুষ্টিয়ার কুমারখালীর প্রায় 3,500 হেক্টর ফসলি জমি। পানি নিষ্কাশনের পথ না থাকায় অনেক জমি পরিত্যক্ত হয়ে গেছে। কৃষকরা বলছেন, জলজটের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। বিস্তীর্ণ ফসলি জমিতে জলাবদ্ধতা। বেশিরভাগ এলাকায় পূর্ণ হয়ে গেছে আগাছা ও কচুরিপানায়। কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর, শিলাইদহ ও সদকি ইউনিয়নের মধ্যবর্তী ফসলি মাঠ গত 1.5 বছর ধরে জলাবদ্ধ। পানি নিষ্কাশনের পথ না থাকায় অনেক জমি পরিত্যক্ত হয়ে গেছে। কোথাও আবার 3 ফসলি জমি পরিণত হয়েছে 1 ফসলিতে। কৃষকেরা বলছেন, জলজটের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই পানিটা বাঁধার কারণে আমরা বছরে 3টা ফসলের 1টা ফসল পাই ঠিক মতো, তাও ঠিক মতো পাইনি। আমাদের এই মাঠের পানিটা নিষ্কাশনের সুব্যবস্থা করে আমরা যাতে ভালোভাবে চাষ করতে পারে। সরকারের কাছে এটা আমাদের আকুল আবেদন যে সরকার যেন এটা গুরুত্ব সহ এই পানি বাই করার লাইনটা দেখে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা এটা সরেজমিনে তদন্ত করব, দেখে সেই অনুযায়ী আমরা পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা ব্যবস্থা নেওয়ার আমরা অবশ্যই ব্যবস্থা নেব। উপজেলা পরিষদের তথ্য মতে কুমারখালীতে প্রায় 3,500 হেক্টর ফসলি জমিতে জলজট রয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। নদীর তীর অরক্ষিত, সামান্য বৃষ্টিতে প্লাবিত হচ্ছে জনপদ। এতে প্রতি বছরে কোটি টাকার ক্ষতির দাবি এলাকাবাসীর। সমস্যা সমাধানে টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। আলী আকবর টুটলের পাঠান তথ্য, আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট।
বর্ষা মৌসুম অথবা সামান্য নিম্নচাপ সৃষ্টি হলেই গ্রাম রক্ষা ও রিং বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এর ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘর, ফসলি জমি, গবাদি পশু এবং চিংড়ির ঘের তলিয়ে ক্ষতি হয় কোটি কোটি টাকা। বাগেরহাট সদর উপজেলার ভৈরব নদীর মাঝিডাঙ্গা ও কোরামারা এলাকার ১.৫ কিলোমিটার জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। গত ৩০ বছরে ৫ শতাধিক পরিবার নদী ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়েছে। স্থানীয়রা জানায়, ভেঙে যাওয়ায় সাময়িক সংস্কার বা মাটির বাঁধ নির্মাণ করা হলেও তা কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। নদীর তীব্র স্রোতে অল্প সময়ের মধ্যেই আবার সেসব বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান ভুক্তভোগীরা। পানি জোয়ার হলে আমরা জোয়ারে বদ্ধ এবং যখন পানি কমে যায় ভাটিতে তখন আমরা জাগি। এই পরিবেশে আমাদের বসবাস। পানি আমরা ভাত ভাত রাঁধতে খাইতে পারি না, মেলা কষ্ট হয়, কতদিন ধরে ঘরের ভিতর পানি। আমরা চাই একটা স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য। ভাঙন কবলিত এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা। পানিবন্দী মানুষ বা যারা এই ভাঙন কবলিত তাদেরকে জেলা প্রশাসন থেকে আমরা সহযোগিতা করেছি এবং এই বাঁধগুলি সুরক্ষার জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে আমরা নির্দেশনা দিয়েছি। ইতিমধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় খুলনা সার্কেল পরিদর্শন করে গিয়েছেন এবং আমাদের ইমার্জেন্সি ঘোষণাও করেছেন। এখন এই ক্ষেত্রে দরপত্র মূল্যায়ন করে আমরা কার্যাদেশ দিয়ে কাজ বাস্তবায়ন আরম্ভ করব। বাগেরহাট জেলায় প্রায় ৩ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। এছাড়া ৯০ কিলোমিটারে নেই কোনো বাঁধ। সময় সংবাদ, বাগেরহাট। বিভাগীয় সময় আরেকবার। মাগুরায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সকালে ফরিদপুর থেকে মোটরসাইকেলে করে মাগুরা শহরে যাচ্ছিলেন শফিক আহমেদ। রামনগর বাজার এলাকায় পৌঁছালে একটি কুকুর চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন তিনি। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে শৈলকুপার মোহাম্মদপুর গ্রামের একটি বাড়িতে ভবন নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় বিদ্যুতের মোটর দিয়ে পানি তুলতে গেলে বিদ্যুতায়িত হন সোহান নামে এক শ্রমিক। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিভাগীয় সময়ে আরেকবার। মেহেরপুর কুষ্টিয়া সড়ক সম্প্রসারণকালে কাটা হয় দুপাশের গাছ। নতুন করে ৭১,০০০ চারা রোপণের টেন্ডার হলেও নেই বাস্তবায়ন। অবশ্য প্রকল্পের কাজ শেষ করতে পুনরায় ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে জানায় কর্তৃপক্ষ। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। নিজ উদ্যোগে সড়কের পাশে গাছ লাগিয়ে পরিচর্যায় ব্যস্ত সিদ্দিক আলী। পথচারী ও সাধারণ মানুষের উপকারের উদ্দেশ্যে তার এই প্রচেষ্টা। ২০২৩ সালে সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নের কাজে একসময়ের শতবর্ষী গাছগুলো কাটা হলেও নতুন করে লাগানো হয়নি গাছ। ৩৮,৮২,০০০ মূল্যে ৭১,০০০ নতুন গাছ রোপণের টেন্ডার হলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। স্থানীয়দের মতে নামমাত্র কিছু গাছ লাগানো হলেও তা ছিল একেবারেই নিম্নমানের। গাছগুলো পরিচর্যায় নেওয়া হয়নি কোনো উদ্যোগ। অথচ একসময় এই সড়কে দৃষ্টিনন্দন পরিবেশ নিয়ে দাঁড়িয়ে থাকতো বড় বড় গাছ। দ্রুত সড়কের গাছ লাগানোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর। যে কোনো গ্রামগঞ্জে কি ঘরে বসতে হবে, তাছাড়া রাস্তার পাশে বসার মতন কোনো গাছপালা নেই। ৩০ বছর ধরে এই রাস্তায় চলাফেরা করছি। এই রাস্তা দিনে দিনে বড় হয়েছে, কিন্তু ১৫০ বছরের যে গাছগুলা ছিল এই গাছগুলো আজকে আর নেই। এটাই ব্যাড লাগ। সরকারের প্রতি অনুরোধ রইল রাস্তার চারি সাইড দিয়ে আবার ফের নতুন করে গাছ লাগানো হোক। আমাদের অনেক কষ্ট হয় যে এত রোদে আসে একটু ছায়াতে যাবো, আমাদের অনেক কষ্ট লাগে যে গাছ থাকলে ভালো হতো, তো গাছটা কাটলো কেন। একবার চিকন গাছ দিছিল, সে গাছুন তো হয়নি। এখানে কয়েকটা গাছ আমি নিজে হাতে তৈরি করেছি গাছুনকে, একবারে চিকন চর্চা করেছি, গাছুন যত্ন করেছি। চলতি অর্থ বছরের মেয়াদে গাছ না লাগানোই ক্ষোভ জানিয়ে দ্রুত গাছ লাগিয়ে ক্ষতিপূরণের দাবি পরিবেশবিদদের। ইতিমধ্যে গাছ না লাগানোর অপরাধে বিসমিল্লাহ বর্ষণ অ্যান্ড কোং নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করে নতুন গাছ লাগানোর পরিকল্পনার কথা জানায় সড়ক ও জনপথ বিভাগ। অনতিবিলম্বে এই সমস্ত শূন্য জায়গাতেই যত দ্রুত সম্ভব অবশ্যই বড় বৃক্ষ হবে, এই যেহেতু গাছপালা ব্যাপক হারে রোপণ করা এবং সেগুলো সংরক্ষণ করা, সংগ্রহ করা অবশ্যই উচিত। উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে পত্র মারফত এবং মৌখিকভাবে অনেকবার অনুরোধ করেছি যাতে সেগুলো পুনরায় যাতে রিপ্লেস করে
কিন্তু তারা সে কাজটা করতে ব্যর্থ হওয়ায় সর্বশেষ আমরা তাদের দরপত্রের যে চুক্তি সেই চুক্তি মোতাবেক নির্দিষ্ট সময় পরে আমরা কাজটা বাতিল করেছি, পুনরায় একটা প্রাক্কলন দাখিল করেছি এবং অচিরেই আমরা সড়কের উভয় পাশে আবার বৃক্ষরোপণ করতে পারবো। সড়ক ও জনপদ বিভাগের তথ্যমতে উল্লেখিত গাছের মাত্র 10% গাছ লাগিয়েছিল ঠিকাদার প্রতিষ্ঠান। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খুলনা যশোর রাষ্ট্রায়ত্ত 9 পাটকলের 5টি ইজারায় চালু হলেও ভাগ্য ফেরেনি শ্রমিকের, কাজ পাননি অনেকে। নতুন শিল্প না হওয়ায় কর্মসংস্থান সংকট। চাহিদা মতো সার না পাওয়ার অভিযোগ কৃষকের। যশোরে ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তেই তৈরি হয়েছে সংকট, দাবি ব্যবসায়ীদের। মজুত পর্যাপ্ত বলছে কৃষি বিভাগ। এবং সংকটের মধ্যে সক্ষমতার জানান দিচ্ছে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। গ্রিডে দৈনিক যুক্ত হচ্ছে 1200 মেগাওয়াট, চাহিদা অনুযায়ী ব্যবস্থাপনায় সাফল্য। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময় নিয়ে। সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ মনির। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।